তো সবটাই তো অলৌকিক, যা বলবো তাই অলৌকিক, কোনটাই লৌকিক নয়। গীতা পড়তে পড়তে হঠাৎ দেখছি এইখান থেকে ধুনো ধূপ একদম হুড়ু হুড়ু করে আমার কাছে চলে গেলো, এবং বাড়িতে কোনো মা আছে, স্ত্রী আছে, সবাই দেখছে। গোটা ঘর ধুনোতে ভরে গেল। আমার মনে হচ্ছে কেউ যেন কাপড় ধরে টানছে। আমার তখন দিয়ে দেখছি, পিছন ফিরে তাকিয়ে দেখছি কেউ নেই। আবার কিছুটা যাওয়ার পরে পেছন ফিরে টানছে। গভীর রাত্রে, মানে লোকজন জেগে থাকবে না, এবং একটা শব্দ হতো। আচ্ছা, এই যেমন আমাদের টিনের চালে ঢেলা বা এইসব পড়লে যেরকম শব্দ হয়, আচ্ছা আচ্ছা, ওরকম করে ঝরঝর করে একটা শব্দ হতো। এখানে নজরুল ইসলাম তো অল্প বয়সে এখানে এসেছিলেন, রবীন্দ্রনাথ এসেছিলেন অনেকবার। তখন অনেক ছোট আমরা। জ্বর টর হলে মা আমাদেরকে ওপর থেকে নিচে ঠাকুমায়ের ঘরে নামিয়ে আনতো। ঠাকুমায়ের হাতটা আমাদের পিঠে গায়ে আস্তে আস্তে বুলিয়ে দিতেন, আর মহামায়া মহামায়া বলে একটা অদ্ভুত অন্যরকম টোনে কথা একটা শুনতে পেতাম। ঠাকুমায়ের ছেলে ভবানী প্রসাদ, যার নাম, সেই ভবানী প্রসাদ 7 বছর বয়সে মারা যায়। মারা যাওয়ার পরে স্বপ্নে আবার ঠাকুমাকে দেখা দেয় যে মা, আমি তো বেঁচে থেকে তোর কিছু করতে পারলাম না, তো আমি মারা যাওয়ার পরে আবার তোর কাছে আমি যাব। এই স্বপ্নটা বারবার দেখা দেয়, আর ঠাকুমা তখন অজ্ঞান হতে লাগে বারবার। আজ থেকে প্রায় 130 বছর আগের কথা। মাত্র 7 বছর বয়সের একটি ছেলে অকালে চলে যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে। বিনা চিকিৎসায় মারা গিয়েছিল সে। একদিন তার মা কিরণ শশীকে স্বপ্নে এসে দেখা দেয়, মা আমি আসবো, এবং সে এসেছিল। মারা যাওয়ার কয়েক মাস পরেই সে মায়ের কাছে এসেছিল, সশরীরী নয়, অশরীরে তিনি দেখা দিয়েছিলেন মায়ের কাছে। অসীম এই বিশ্বব্রহ্মাণ্ডের যেমন কোনো শেষ নেই, তেমনি তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ এই পৃথিবীও রহস্যে ভরা। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে যেমন আমরা যুক্তিবাদী হয়ে উঠেছি, তেমনি এমন কিছু ঘটনা আজও এই পৃথিবীতে ঘটে চলেছে যার উত্তর হয়তো আমাদের অজানা। বহু প্রশ্নের উত্তর আজও যুক্তি দিয়ে খুঁজে বের করা যায় না। বন্ধুরা, আজ আমরা এমন এক নারীর কথা জানব যার জীবনে ঈশ্বর ভজনার মধ্যে আত্মার প্রত্যক্ষ অনুভূতির রূপ প্রকাশিত হয়েছিল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার নানুর থানার বড়াসাঁওতা গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম হলো সাঁওতা। এই সাঁওতার মাটি অনেক অলৌকিক ঘটনার সাক্ষী থেকেছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা হাজির হয়েছি শিবদাস আশ্রমে, যে আশ্রমের সাথে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনী। এইটাই ছিল আমাদের মেন এন্ট্রান্স। গরুর গাড়িতে ভর্তি হয়ে থাকতো এখানটা। এই দিকটা ছিল মেন, এই দিকটা মেন ছিল। এখানে একটা বড় তোরণের মতো ছিল, সেটা এখন তার নাই। এই বাড়িটা আমার জন্মের অনেক আগের। প্রথমে এখানে একটা ছোট্ট মতো বাড়ি ছিল, তারপরে আস্তে আস্তে এইগুলো হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ঘিরে 5টা ময়ূর ছিল। বাবার ঠাকুমার খুব এইসব শখ ছিল। ময়ূরগুলো আমরা ময়ূর দেখেছি, আমাদের ইয়েতেই ময়ূরগুলো, তারপরে সরকারি ইয়েতে তখন আর ময়ূরগুলো রাখা গেল না, তখন বন দপ্তরকে দিয়ে দিতে হলো। মূল বাড়িটা ছিল এটা? মূল বাড়িটা এইটাই। এইটা এর আগে ছিল 3 তলা, চারিদিকে নকশা করা করা, কিন্তু বাড়িটার বয়স হয়ে গেল একটা। আমরা ভাবলাম যদি পড়ে টরে যায় বলে ওপরটাকে ছাড়িয়ে একটু নিচে করে দিয়েছিলাম। এইদিকে বারান্দা যাওয়ার রাস্তা ছিল। আর তখন তো প্রচুর লোক, মানে এই যে উঠোন, এখানে তো হাঁটতে পারতাম না রাতে। প্রচুর লোক এখানে শুয়ে থাকতো, বসে থাকতো সারা রাত। আর তখন আরেকটা জিনিস ছিল, তখন এই কল ছিল না, তখন হাত পাম্প কল ছিল। সে কল কিন্তু চেন দিয়ে বেঁধে দিতে হতো, কলটা পাওয়া যেত না, একদম নিস্তব্ধ করে রাখতে পারি। এইখানে একটা বড় গেট ছিল তরুণের মতো, সেটা কালের নিয়মে হয়তো হয়ে গিয়েছে। 1877 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার রাজুর নামক গ্রামে জন্মেছিলেন এই কিরণ শশী মিত্র। বাবা ছিলেন শ্রী বিনোদ বিহারী সরকার এবং মা ছিলেন শ্রীমতী কুমুদকামিনী সরকার। অসম্ভব মনের জোর ও ঐকান্তিক ঈশ্বর ভজনার ফলেই খুব অল্প বয়স থেকেই তার মধ্যে ঐশ্বরিক ভাবনার প্রকাশ ঘটে। যারা তার কাছাকাছি থাকতেন
তারা তার মধ্যে মহাশক্তি কালীর সেবাদাসীর প্রকাশরূপ কিছুটা বুঝতে পারতেন। একবার শৈশবে খেলার ছলে কালী মূর্তি তৈরি করতে গিয়ে তার হাত থেকে মূর্তিটি পড়ে ভেঙে যায়। সকলে দেখে যে সেই ভাঙা মূর্তি থেকে অঝোর ধারায় রক্ত ঝরে পড়ছে। সুযোগ পেলেই বাড়ির লাগোয়া কালী মন্দিরে তিনি চুপচাপ বসে থাকতেন। এইসব দেখে বাড়ির সবাই ভয়ও পেতেন, ভাবতেন লোকে জানাজানি হলে এ মেয়ের বিয়ে দেওয়া যাবে না, আবার যদি বা বিয়েও হয় তাহলে পাগলি বলে তাকে তাড়িয়ে দিতে পারে। মাত্র 5 বছর বয়সে বীরভূম জেলার নানুর থানার সাঁওতা গ্রাম নিবাসী শ্রী দেবেন্দ্রনাথ মিত্র মহাশয়ের সঙ্গে কিরণ শশী দেবীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই দেবেন্দ্রনাথ মিত্র মহাশয় স্ত্রীকে নিয়ে সেই গ্রামেই তার মামার বাড়ির ভিটেতে সংসার জীবন শুরু করেন। তখন তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর মধ্যে ঈশ্বর ভজনার জাগ্রত প্রকাশ। কিরণ শশী দেবীর অলৌকিক মহিমাতত্ত্বের পূর্ণ প্রকাশ ঘটে তার মেজ ছেলে ভবানী প্রসাদের অশরীরী ঘটনার অতিমানবীয়তায়। যে সমস্ত ঘটনার কথা বর্তমান বৈজ্ঞানিক তথ্য যুক্তি কোনো কিছুই দিয়ে ভাবলে সত্যি বলে মনে হয় না। মাত্র 7 বছর বয়সে কিরণ শশী দেবীর ছেলে ভবানী প্রসাদ মারা যান। প্রায় বিনা চিকিৎসায় মারা যায় সে। এরপর এক আমাবস্যার নিশুতি রাতে মায়ের কাছে সেই ভবানী প্রসাদই শিবদাস নামে আত্মপ্রকাশ করেন। আমার ঠাকুমায়ের খুব দুরবস্থা ছিল। তখন ঠাকুমা একটা মাটির প্রদীপ নিয়ে এই যে ভিটেতেই থাকতো। তো ঠাকুমায়ের অনেক এই বাড়িতেই থাকতো। ঠাকুমায়ের অনেক দুর্যোগ গিয়েছে। হ্যাঁ, তো তারপরে একদিন দেখা যায় ঠাকুমায়ের ছেলে ভবানী প্রসাদ, যার নাম, সেই ভবানী প্রসাদ 7 বছর বয়সে মারা যায়। ট্রিটমেন্টও হয় নাই, কিচ্ছু হয় নাই, একা ঠাকুমা। হ্যাঁ, তো ভবানী প্রসাদ, হ্যাঁ বলি, ভবানী প্রসাদ নাম ছিল। তো মারা যাওয়ার পরে স্বপ্নে আবার ঠাকুমাকে দেখা দেয় যে মা, আমি তো বেঁচে থেকে তোর কিছু করতে পারলাম না, তো আমি মারা যাওয়ার পরে আবার তোর কাছে আমি যাব। হ্যাঁ, এই স্বপ্নটা বারবার দেখা দেয় আর ঠাকুমা তখন অজ্ঞান হতে লাগে বারবার। হ্যাঁ, আর যখন মারা যায় সেদিনকে প্রচণ্ড দুর্যোগ, জল ঝড়, হ্যাঁ, লোকজন নাই, গ্রাম। হ্যাঁ, কত বছর আগের ঘটনা? ওটা হয়ে যাবে প্রায় 130-এর ওপর। হ্যাঁ হ্যাঁ। তো দেখা যায় ওকে যখন, তখন কী করতো, বাচ্চা ছেলেরা মারা গেলে আমাদের এখানে নিয়ম ছিল পাশে কান্দরে গিয়ে সমাধির মতো দিয়ে দিত। তো একে নিয়ে যাওয়ার পরে সমাধি দিয়ে এসছে, কিন্তু দাঁতগুলো খুলে এই জায়গাতেই পড়ে আছে। হ্যাঁ, সেইটা দেখার পর ঠাকুমা বারবার অজ্ঞান হতে লাগে। হ্যাঁ, সমাধি হয়ে গেছে, কিন্তু দাঁতগুলো ঘরে পড়ে। হ্যাঁ, অবান্তর ব্যাপার এগুলো। যাই হোক, দিয়ে সেই রাতেই স্বপ্ন পাই যে মা, আমি বেঁচে থেকে তো আর কিছু করতে পারলাম না, আমি মারা যাওয়ার পরে আবার তোর কাছে ফিরে আসবো, আমি সূক্ষ্ম শরীরে তোর কাছে থাকবো, তুই যা বলবি আমি তাই করব। এইসব নানা রকম অলৌকিক ব্যাপারগুলো ঘটতে লাগলো। হ্যাঁ, ঘটতে তারপরে দেখা যেতে লাগলো ঠাকুমায়ের কাছে ওই শিবদাস এসে বসতো, আর তখন অগণিত ভক্ত ঠাকুমার কাছে কিন্তু আসতো। নানা অলৌকিক ঘটনা ঘটেছে। কেউ বলেছে আমার ঘরে দেখা দিয়ে আসতে হবে। হ্যাঁ, শিবদাস কিন্তু তার ঘরে গিয়ে দেখা দিয়ে চলে এসছে। হ্যাঁ, কেউ বলেছে আমাকে পারিজাত ফুল দেখাতে হবে, পারিজাত ফুল নিয়ে চলে এসছে। হয়তো আমি বলে শেষ করতে পারবো না, অনেক এরকম অলৌকিক ঘটনা আছে। তখন তো ডাক্তার অতটা ছিল না। হ্যাঁ, কিন্তু এখানে এসে প্রচুর মানুষ প্রচুরভাবে উপকৃত হয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে এমনভাবে শিবদাস জড়িত যে বলতে গেলে আমার গায়ে শিহরণ দেয়। হ্যাঁ, মানে আমি নিজেও বুঝতে পারি না কেন হয় এগুলো। তো শিবদাসের কিছু কথা বলি আমি। একবার এখানে আমার বড়দির, বাইরে থেকে তো অগণিত মানুষ আসতো, আমি বাড়ির কথাগুলো একটু বলি। বড়দির প্রচণ্ড জ্বর, যে জ্বরটা তখনকার দিনে ডাক্তাররা সারাতে পারে নাই। এখানে এক শঙ্কর ডাক্তার বলে একজন ছিল, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো ডাক্তারবাবু বললে, মাথায় তখন ঘিত কুমারী এইসব চাপানো, তো বরফের অতটা ছিল না, চুল মাথা নাড়িয়ে দিয়েছে। তারপরে একটি বাস স্ট্যান্ড থেকে কি বলবো, ওই 2.5-3 ফুট সাইজের একটি মানুষ আর কি, হাতে একটা কোমণ্ডল হাতে বাস স্ট্যান্ড নেমেছে। দিয়ে 6 কোটি রায় বলে একজনের দোকান ছিল, তাকে বলেছে আমাকে শিবদাসের বাড়ি নিয়ে চলো, যাবো ওদের বাড়ি। সে বলছে আমি তোদের বাড়ি চললাম, এসো আমার সঙ্গে। হ্যাঁ, হাঁটতে এসেছে দুজনাই। আসার পরে আমার মায়ের মুখে শোনা, বলছে রেবা নাম, রেবাকে উঠোনে শোয়াই দিয়েছি, জানিস সবাই কাঁদছে তখন। বলছে ওই লোকটাকে দেখলাম, হ্যাঁ, চারিদিকে ঘুরলো কয়েক পাক, আর একটু জল ছিটিয়ে দিল।
তারপরে খেয়াল নাই লোকটা কোন দিকে বেরিয়ে গেল। হঠাৎ দেখছি রেবা তাকাইতে লাগলো, আস্তে আস্তে সুস্থে উঠে গেল। সবাই তখন এসে সন্ধ্যেবেলায় ঠাকুমাকে ধরেছে, কি হলো। ঠাকুমার কাছে তখন শিবদাস সূক্ষ্ম শরীরে, শিবদাস তখন বলছে রেবার এইরকম অবস্থা দেখে আমি আর থাকতে পারলাম না, আমি চলে এসেছিলাম। শিবদাস যাকে, তিনি অশরীরে তো থাকতেনই, সূক্ষ্ম শরীরে তিনি কিরণ শশীর মধ্যে আসতেন। হ্যাঁ, তো কখনো তাকে সশরীরে দেখা গেছে এই যে আশ্রম, এই চত্বরের মধ্যেই তো উনি থাকতেন? হ্যাঁ, এই চত্বরের মধ্যে থাকতেন। এবার দেখা গেছে, কিন্তু একটু সশরীরে দেখা গেছে, কিন্তু অন্যভাবে একটু। যেমন হয়েছে কি, ঠাকুমা একবার এখানে বেড়াতে গিয়েছিলেন এক জায়গায়, এ বেড়াতে গিয়ে কাদাতে পুরো গাড়িটা কেঁদে গিয়েছিল। তখন গরুর গাড়ি ছাড়া তো কোনো উপায় ছিল না। আমার পাশের বাড়ির কজন ছিল, টপ্পর লাগানো গাড়ি, অনেকেই সেই গাড়িতে চেপে আছে। রাত হয়ে গেছে, অনেক, কোনো লোকজন নাই, জঙ্গলের মধ্যে। তো হঠাৎ বলছে, কে আছো গো, আমাদের গাড়িটা তুলে দেবে না? ওই একটা বাচ্চা ছেলে এলো, এসে বলে কি হয়েছে মা, দিয়ে গাড়িটা হাত দিল, বলছে গাড়িটা আমাদের উঠে গেল। বলছে সেই ছেলেকে আমি পরে যখন এসে শুধুচ্ছি, বলছে আমিই তো গিয়েছিলাম, তুলে দিয়ে এসেছি গাড়ি। হ্যাঁ, এরকম ঘটনা হয়েছে। তারপরে আমার বাবা যখন ছোট, বাবার দাদা হচ্ছেন উনি ভবানী প্রসাদ, যিনি শিবদাস। তো বাবা ছোট অবস্থায় এইখানে বাইরে আমাদের একটা পুকুর ঘাট ছিল, একটা গাছ ছিল, ওইখানে বাবা ঘাটে বসে পা দুটো জলে ডুবিয়ে থাকতো। অনেকক্ষণ পর কেউ ডেকে আনতো, বলে কী করছিলি? বলছে দাদার সঙ্গে গল্প করছিলাম। দাদা গাছে বসেছিল, দাদার অনেকক্ষণ কথা বললাম দাদার সঙ্গে। এইভাবে মানে আমার বাবাদের সঙ্গেও ইয়ে করতেন তিনি। হ্যাঁ, ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই, হ্যাঁ, দাদাদের সঙ্গে খেলতো। একবার একজন কিছু মিষ্টি নিয়ে এসেছে, মিষ্টি নিয়ে আসার পরে ওই শিবদাসকে দিয়েছে। এবার ঘটনাটা ঘটেছে কি, শিবদাসকে যখন দেবে তার আগে আমার বাবা ওই মিষ্টি কিন্তু লুকিয়ে চুরি করে কটা খেয়ে নিয়েছে। আমার জেঠুমা যে ছিলেন তিনি জানতেন না, না তিনি যখন বুঝতে পেরেছেন খেয়েছে, শিবদাসকে দেয় নাই, অন্য কিনে এনে মিষ্টি দিয়েছে। তো দেখা যাচ্ছে ঘরের ভেতর থেকে সেই বাকি মিষ্টিগুলো ছুঁড়ে ছুঁড়ে কে যেন ফেলছে। হ্যাঁ, বাইরে এসে পড়ছে মিষ্টিগুলো, এই পিঁড়েতে, এই জায়গাতে, এই ঘরেই। হ্যাঁ, বাইরে এসে মিষ্টিগুলো পড়ছে। তখন ওরা ভয় হয়ে গেছে সবারই। আমার জেঠুমা এসেছে, আমার কী হলো, আমরা কী অপরাধ করলাম? বলছে আমার ভাইয়ের একটু তো আমাকে দিলি না কেন, আমি ওই মিষ্টিই খাবো। সেইগুলো কাউকে এনে দিতে হয়েছে। হ্যাঁ, অনেকের কাছে শুনেছি যে তারা যা দেখতে চেয়েছে, যে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের তিনি এনে দিয়েছেন, পারিজাত ফুলের মতো দুষ্প্রাপ্য এই বাড়িতেই এনে দিয়েছেন, এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো এখানে তখন যে সময় প্রায় আজ থেকে 100 বছর আগের কথা, তো মানুষের কখনো মনে হয়নি মানে যে এটা আসল সত্য না এর মধ্যে মিথ্যা কিছু আছে? হ্যাঁ, মানুষের মনে হয়েছে। তখন জমিদার আমল ছিল, ইংরেজ একদিকে, ইংরেজ একদিকে জমিদারদের ব্যাপার ছিল। সেই সময় কিছু মানুষ গিয়ে থানাতে ইয়ে করেছিল যে এখানে একটা ভণ্ডামি ব্যবসা চলছে, থানা থেকে আপনারা ইয়ে করুন। তখন প্রচুর লোক, মানে এখানে মেলা মতো, হ্যাঁ মেলার মতো লোক। তো আসার পরে কিছু পুলিশ তখন, মেয়েদের একদিকে জায়গা হতো, এইখানটা মেয়েরা থাকতো, আর পাশের বাড়িটা একটাই ছিল তখন, তো ওদিকে ছেলেরা বসতো। সারা রাত মানুষ, হ্যাঁ, হাঁটা যেত না। তো পুলিশগুলো কিছু মেয়ে ছেলে সেজে ওই মেয়েদের ভিড়ে কাপড় পরে বসেছিল। এর শিবদাস আসার পরেই বলছে ওই দেখ পুলিশগুলো মেয়ে সেজে বসে আছে, আমাকে ধরতে এসছে, তো ওদেরকে আগে ডেকে নিয়ে আয়। তারা তখন ভয়ে কেঁপে প্রণাম করে ছুটে পালিয়ে গিয়েছে। এরকম ঘটনা তখন ঘটেছে। হ্যাঁ, আর যখন আসতো তখন চারিদিক একটা থমথমে ইয়ে হতো, কেউ দেখা যেত একটা ঝড়ের মতো চলে এলো, হ্যাঁ, আর ঠান্ডা একটা বাতাবরণ তৈরি হয়েছে, বোঝা যেত যে কিছু একটা ঘটছে এখানে। আর বাইরে বহু জায়গার প্রসাদ এখানে এনেছে, এখান থেকে গয়া দেওয়ার ব্যবস্থা করেছে, যেগুলো যে আত্মাগুলো হয়তো আগেকার দিনে ছিল যে একটু জ্বালাতন করতো বা বাড়ির মধ্যে ইয়ে হতো, তারা এখানে আসতো, এসে এখান থেকে গয়া পাঠিয়ে দিত, তারা মুক্তি পেয়ে যেত চিরকালের মতো। আমরা ছোটোতে দেখতাম যে তখন অনেক ছোট আমরা, জ্বর টর হলে মা আমাদেরকে ওপর থেকে নিচে ঠাকুমার ঘরে নামিয়ে আনতো এবং ঠাকুমার ঘরে ওখানে আমাদেরকে বসিয়ে দিত। ঠাকুমায়ের হাতটা আমাদের পিঠে গায়ে আস্তে আস্তে বুলিয়ে দিতেন। আর মহামায়া মহামায়া বলে একটা অদ্ভুত অন্যরকম টোনে কথা একটা শুনতে পেতাম এবং তারপর দেখতাম সকালবেলায় আমাদের জ্বর টর ছেড়ে গিয়েছে। এটাই আমার বেশ মনে পড়ে। ছোটবেলায় ডাক্তার দেখানো দরকার হতো না? না, এটা আমাদের ছোটোবেলাকার স্মৃতি হিসেবে মনে আছে।
বেশিরভাগই মানে যে কোনো ধরনেরই রোগ জ্বালা হলেই ওষুধটা দিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের ওষুধ দিতেন। জ্বরের ক্ষেত্রে আমার এটা মনে আছে যে উনি ওই হাতটা বুলিয়ে দিতেন এবং একটা মহামায়া এরকম করে একটা অস্পষ্ট উচ্চারণ শুনতে পেতাম। তারপরেই সকালবেলায় দেখতাম যে জ্বরটা আর নাই। সবটাই শিবদাসের? হ্যাঁ, এটা একদম শিবদাসের আশীর্বাদ। যেহেতু উনি বিনা চিকিৎসায় মারা গেছিলেন, সেইভাবে চিকিৎসার জায়গাটাকে উনি বেশি মানে মানুষ উপকার পেয়েছে সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধও তিনি ব্যবহার করতেন। আচ্ছা, এগুলো দেখেছি। আচ্ছা, কুকুরে কামড়ানো, তারপর পেটের কোনো গোলমাল হলে তার ওষুধ দিতেন। তারপর সব পাগলের ক্ষেত্রেও তিনি সারাতেন। আচ্ছা, সবই কি আপনার ঠাকুমাই দিতেন? হ্যাঁ, মানে ওষুধ কি ঠাকুমা তৈরি করতেন না তাকে কেউ যোগান না দিতেন? না, এটা বেশিরভাগ আমরা তো ঠিক বলতে পারবো না কোত্থেকে উনি আনতেন, আচ্ছা, কিন্তু ঠাকুমাই দিতেন, দেখতাম মানে ওনার কাছে যোগান থেকে যেত থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারাশঙ্করের গণদেবতায় চণ্ডীমণ্ডপ অংশে এবারই ঘটনা আছে। হ্যাঁ, এখানে নজরুল ইসলাম তো অল্প বয়সে এখানে এসেছিলেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তার ছোট যখন তখন সেনাবাহিনী ঢোকার আগে অবস্থা, উনি খুব অসুস্থ হয়েছিলেন। দিয়ে শুনেছিলেন কোথাও সাউথে এরকম শিবদাসের কাছে গেলে ঠিক হয়ে যাবে, উনি এসেছিলেন এখানে। এই ঘরে এই মাটিতেই উনি এসে বসেছিলেন, নজরুল ইসলাম। হ্যাঁ, রবীন্দ্রনাথ এসেছিলেন অনেকবার। রবীন্দ্রনাথের যে মালি ছিল, উড়িষ্যার মানুষ ছিলেন, সম্ভবত রাজা রেড্ডি কি রবি রেড্ডি, এরকম রেড্ডি টাইটেল। তিনি ফুল এনে রবীন্দ্রনাথ দিতেন, ঠাকুর এখানে এনে দিয়ে যেতেন। এখন এই বাড়িতে কে কে থাকে? এখন এই বাড়িতে আমরা 3 জনা থাকি, আর আমার ঠাকুর থাকে। আচ্ছা, এক সময় তো এই বাড়ি বিশাল হ্যাঁ 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 হ্যাঁ, কালের নিয়মে অনেক কিছু ঘটে যায়, সেই রকম হয়তো এখন আমরাই দাঁড়িয়ে আছি আর ওই ঠাকুরকে নিয়েই থাকি। ঠাকুমার যে মানে এই যে ভর উঠে, অ্যাকচুয়ালি ভর উঠতো তো এটা? না না না, ভর উঠতো না না। মানে কিরকম ভাবে মানে ঠাকুমা সূক্ষ্ম শরীরে যে আসতেন, হ্যাঁ, ঠাকুমার কাছে শিবদাস, সেটা কিভাবে মানে বা কখন আসতেন? কোনো রাত্রের দিকে, মানে কোন সময় করে বেশি আসতেন? গভীর রাত্রে, মানে লোকজন জেগে থাকবে না। আচ্ছা, না তাহলে মানুষজন কখন আসতো ওনার কাছে? মানুষজনের সন্ধ্যা থেকে সব এসে বসে থাকতো। আচ্ছা, তার মানে রাত্রে সারা রাত থেকে যেত তারা? সারা রাত থেকে যেত তারা, যারা এই সুবিধাটা নিত বা কোনো সমস্যা নিয়ে যারা আসতো তারা সারা রাত এখানে বসে থাকতো। আচ্ছা, গভীর রাতে শিবদাস আসতেন সূক্ষ্ম শরীরে, এবং একটা শব্দ হতো। আচ্ছা, এই যেমন আমাদের টিনের চালে ঢেলা বা এইসব পড়লে যেরকম শব্দ হয়, আচ্ছা আচ্ছা, ওরকম করে ঝরঝর করে একটা শব্দ হতো, হাওয়া দিত। আচ্ছা, দিয়ে তখন বোঝা যেত এসে গেছে, উনি এসে গেছেন আর কি। আচ্ছা, তখনই কি গলার আওয়াজটাও পাল্টে যেত ঠাকুমার? ঠাকুমার গলার আওয়াজ থাকতোই না। আচ্ছা, ওটা একটা মেটালিক ভয়েস হতো। উনি ডাকতেন যে অমুক কে আছে থেকে দে। এখানে শৈলেন ডাক্তার বলে একজন এসেছিল, মানে ওর বাড়িতে ভূতের উপদ্রব হচ্ছে, মানে প্রায়ই ওরকম ওদের বাড়িতে উৎপাত হতো। তারপর কেউ গিয়ে বলছে কারু আমার বাড়িতে গিয়ে যদি বলতো সত্যি তোমাদের খুব কষ্ট হো, তা হঠাৎ দেখছি একটা বঁটি চলে আসছে লাফাতে এসছে, হয়তো বঁটিটা কেটে দেবে এরকম, মানে সহানুভূতি জানানো যেত না, কেউ জানাতে পারতো না ভয়ে। বাড়িতে ওর এক ছেলে, বাচ্চা ছেলে, হঠাৎ দেখছে ইয়েতে জল আছে ভর্তি ড্রামে, ওনার বাড়িতে কল ছিল না, তো দেখছি ছেলেটা নিচের দিকে মাথা করে পাটা উপরের দিক করে সেই ড্রামের ভেতরে ভরা আছে, মরে গেছে। ওই ভৌতিক কাণ্ড আর কি। ঠাকুমার কাছে এসে তারপর ঠাকুমা বললে, রে তুই এক কাজ কর, আজকে ফিরে যা, গিয়ে তুই বাড়ি যা, এই যে পরে একদিন আয়। বোধহয় শনিবার কি মঙ্গলবার এরকম একটা বারে উনি এলেন। তা আমরা সব শুনবো বলে গিয়েছি যে কী বলবে। তা রে বুঝতে পারছি না কে বটে, মানে কে এটা করছে আর কি। তা না বাবা, তা মিছে কথা বলিস না, তোর কাকাকে নিয়ে আয়গা। ও আবার চলে গেল, গিয়ে ওর কাকাকে নিয়ে আবার এসছে পরে এসে। ওর কাকা বয়স্ক মানুষ, তা বলছে তোর মনে হয় বুঝতে পারছি না। তা কে বটে বাবা? তাহলে কেষ্টিকে মনে পড়ছে না? কেষ্টি। আর সে বুড়ো তখন হাওয়া করে কাঁদতে লেগেছে, আমরা দেখছি তখন আমি এর মতো হবো, হাওয়া করে কাঁদতে লেগেছে। অর্থাৎ
ওর সঙ্গে একটা মধুর সম্পর্ক ছিল বৈষ্ণব দাসের মেয়ে, কেষ্টি নাম তার। এবার সে মারা যাওয়ার পরে তার সেই অতিরিক্ত আস্থাটা ওকে কেন্দ্র করে আসতো এবং প্রতিদিনই আসতো সে। ঠাকুর বললেন যে আমি করে দেবো। মানে ঠাকুমা? হ্যাঁ। আচ্ছা। ঠাকুমা তখন তো অজ্ঞান হয়ে থাকতো রাত্রে, হুম। এবং স্ট্রিপ হয়ে যেত। আমি দেখেছি ঠাকুমাকে শুতাম, আমি তো স্ট্রিপ হয়ে যেত একদম। আচ্ছা। মানে বুড়ো আঙুল নড়ালে মাথা পর্যন্ত নড়তো এরকম। আচ্ছা। ওই অবস্থাতেই কথা বলতেন? ওই অবস্থায় মানে উঠতেন না। শুয়ে শুয়ে বলে যেতেন? হ্যাঁ, কথাটা যেন ভেসে আসছে মনে হতো। আচ্ছা। ঠাকুমার ওটাও আমরা দেখতে পেতাম না, অন্ধকার তো, কিন্তু মনে হচ্ছে যেন কথাটা ওইখান থেকে ভেসে আসছে। আচ্ছা। আর একটা ভেদিয়ার বলাই গড়াই বলে মিষ্টির দোকান ছিল, আমার বাবা ওখানে ক্যানেলে কাজ করতো। তা তিনি বলছেন যে হাগো আমার এই যে বাড়ির চারিদিকে রাত্রেবেলায় এমন রকম বিচিত্র ধরনের ঢিল পড়ে, তো এই ঢিলগুলো আমি কিন্তু মিলিয়ে দেখেছি এখানকার নয়, তাহলে এটা কি দিয়ে বলছে বাড়িতে, তখন এখানে এসেছে, বলছে তোর বাড়িতে যাস না, একজন অপমৃত্য মরেছে। হ্যাঁ জানি, সেটা শুনেছি, আর দেখি নাই। তারপর থেকে ওইখানে এক অশরীরী আত্মা বাস করে। তারপর সেটা সরিয়ে দিলে বলে তুই তো অনেক পরীক্ষা করেছিস, চারিদিকে লক্ষ্য করেছিস লুকিয়ে, যে ঢিলটা কোথা থেকে আসছে, এর থেকে কিছু পাস নাই, দিয়ে সেইগুলো কুড়িয়ে নিয়ে এসে বলছে আমাকে দেখাতে হবে না। আমি সব বলছি আর হবে না, সেই বন্ধ। মুখের কথাতেই উনি প্রতিকার করেন? হ্যাঁ, এখানেই তখন বলছে আমি যাচ্ছি, তবে যাচ্ছি বলি একটা ঘোড়ার মতো আওয়াজ, ঘোড়ায় যেমন চাপা খটখট করে আওয়াজ হতো, ও আওয়াজের সঙ্গে সঙ্গে বলছে আমি ঘুরে এলাম, তাকে গয়া দিয়ে এলাম, বাস হয়ে গেল। তারপর থেকে আর কিন্তু বন্ধ। এখান থেকে উনি গয়ার পিণ্ড দানের ব্যবস্থা করে সব কিছুই, বাপ এইখান থেকেই সবই। এখান থেকে সব হয়? হ্যাঁ। তারপরে ওরও আরও বেশি, বর্ধমানে যে তখন রাজা রানী যেমন মহারাজ, সেই মহারাজ 27 বছর বিবাহিত জীবনে কোনো বাচ্চাদের নাই, তো উনি বাঁকুড়ায় কোন তখন রাজার আমল ছিল, বিয়ে ঠিক করেছেন। আর আমরা তখন ওদের বসতাম বলে সবটা জানতাম, দিয়ে তারপরে বিয়ে ঠিক করেছে। সেখানে সব কিছু মানে কথাবার্তা হচ্ছে 27শে বৈশাখ দিন। এইবার তখন উনি বলছে তাহলে আমি যখন সংসার দ্বিতীয় করছেন মহারাজ, তাহলে আমি আবার বাবার বাড়ি ঘুরে আসি। তো বলে যাও। ঘুরে গিয়ে সেখানে সব অন্য মেয়েরা সব আছে, কাপড়, একটা ঘাটের মধ্যে স্নান করতে, বাঁধা ঘাটে কতজন থাকে, বহুজন। দিয়ে বলছে আরে তুই তো আমাদের মধ্যে সব থেকে সুখী, আমরা সবাই দেখে কেউ আমার স্বামী এই, আমার এতগুলো বাচ্চা নিয়ে খুব কষ্ট, আর তুই রাজার মহারাজের ঘরে বিয়ে হলো। তখন কাঁদতে লেগেছে। বলছে কান্না কেন? তখন বলছে এইরকম ব্যাপার, রাজা আবার দ্বিতীয় সংসার করছে, অমুক রাজা মেয়ের সঙ্গে সব বলেছে। তখন একটি বুড়ি মেয়ে কাপড় কাচ্ছে অন্য ঘাটে, সে শুনে এসে সব চলে গেল। বলছে মহারানী তা আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবে? আমার তো গরিব, আমার খরচ খরচা নাই। সাঁওতা। ওই সাঁওতা কোথায়? বলছে ওই নানুর থানা, সাঁওতা কুমড়ে বলে পাশাপাশি দুটো গ্রামের নাম, কুমড়ে আর সাঁওতা। তো ঠিক আছে আমি নিয়ে যাব। দিয়ে নিয়ে চুপচাপ করে এসেছে। দিয়ে রাত্রেবেলায় উনি কিন্তু প্রকাশ্যে তখন বলতে, তখন আমরাও কিন্তু ছোটো, বলতে লেগেছে যে আমি আজ নিজেকে খুব পুণ্যবতী বলে মনে করছি। কেন? বলছে আমার ঘরে স্বয়ং বর্ধমানে মহারানীর আবির্ভাব। দিয়ে বলছে ওইটুকু চেপে দেন, মানে আমি লুকিয়ে এসেছি। বলছে সব আমি বলছি বেশ, তাহলে আমার কি ব্যবস্থা কিছু হবে? বলছে এক্ষুনি চললাম, বিয়েও ভেঙে দিচ্ছি, ওখান থেকে ফরমান চলে আসবে রাজার কাছে, বিয়ে ভেঙে গেল, তারাও মানে সতীনের মেয়ে দেবে না, তুমি কিন্তু ইমিডিয়েট কাল সকালবেলা ওষুধ নিয়ে চলে যাবে, তোমাকে দেখবে কত ভালোবাসে, সব ব্যবস্থা আমি করে দিয়েছি। তারপরে সেই বাচ্চা নিয়ে একটা পালকি দান করেছিল, পালকিটা ছিল, দিয়ে যেটা মশাই পালকিটা বা ফত্ত করে বিচ্ছিল, আবার এর বাবা ছাড়িয়ে নিল, সেটা আবার পরে বিছিয়ে দিল লুকিয়ে দিয়ে লিখেছিল। বলছে এইটাই করে তুমি বেড়াবে, মহারানীর দেওয়া লেখা ছিল পালকির গায়ে। আমার জীবনে অনেক উপলব্ধি হয়েছে, সব কথা হয়তো বলা সম্ভব হবে না, তবে কিছুটা বলি। আমি এখান থেকে ছেড়ে একবার বোলপুর চলে গিয়েছিলাম, অনেক অসুস্থ হয়েছিলাম কিছুটা, কী জন্য হয়েছিলাম জানি না। তো বোলপুরে থাকার পরে আমাকে কথা বলছে, কানে আমার সাইড ড্রামের মতো বাজছে, মনে হচ্ছে পর্দা ফেটে যাবে, তুই আমার কাছে চলে আয়। এই বাড়িতে কেউ থাকে না? তখন কেউ থাকে না, একজনকে শুধু দেখাশুনো করার মতো একজনকে রেখে দিয়ে গিয়েছিলাম। বাড়ির সবাই, হ্যাঁ আমরা সব চলে গিয়েছিলাম, হ্যাঁ বিভিন্ন ক্ষেত্রে চলে গিয়েছিলাম। হ্যাঁ, তো সেই ইয়েতে আমিও চলে গিয়েছিলাম, কিন্তু এখন তালা পড়ে যায়। হ্যাঁ, কিন্তু মানুষজন আসছে, আমরা নাই। তো সে আমাকে একদম স্বপ্ন নয়, এটা বাস্তব, মানে আমি শুনতে পাচ্ছি, আমাকে বলছে তুই আমার কাছে চলে আয়, এইখানে এসে আমার কাছে আয়, তো সব ঠিক হয়ে যাবে, এরকম। প্রচুর বিশাল জোর আওয়াজ, মনে হচ্ছে পর্দা ফেটে যাবে কানের, হ্যাঁ গম গম করছে একদম। দিয়ে আমি তখন বাধ্য হয়ে আবার এখানে চলে এসে এখানে থাকতে লাগলাম। আমি যখন ছিলাম না,
এক ভদ্রলোক এসেছিলেন থেকে ঘুষ করার এখান থেকে, হ্যাঁ, এসে বললেন আমাকে স্বপ্ন দিচ্ছে তুই আমাকে একটু পুজো দিয়াই। বলছে কী করে যাবো, ওখানে তো কেউ থাকে না। তা আমাকে বললো আমার আটন তো আছে, ওইখানেই যা। বলছে আমি নিয়ে এলাম, দিয়ে আমার এই আটনে বলছে যা নিয়েছিলাম, ধূপ ফুপ দিলাম। বলছে একটা কি বেরিয়ে এলো এরকম করে খানিকটা, ও বলছে আমি সাপের মুখের মতো দেখতে পেলাম। দুটো ধূপের দুদিকে গন্ধটা শুকলো, দিয়ে আবার চলে গেল। আমি আমার দৈনন্দিন নিয়েছিল, এসে যেখানেই যাই সন্ধেবেলা এসে ঠাকুর ঘরে আমাকে বসতেই হতো, মানে আমার একটা নেশার মতো হয়ে গিয়েছিল। তো আমি যখন বুঝতে পারতাম যে রাস্তায় আমার সঙ্গে কেউ আসছে, হ্যাঁ, সেটা আমি উপলব্ধি করতাম। আর একদিন হয়েছে কি, আমি সেদিন ধূপ ধুনো দিয়ে ঘরে আর বসি নাই, আমি পাশের ওই বারান্দায় গিয়ে গীতাটা পড়ছি। গীতা পড়তে পড়তে হঠাৎ দেখছি এইখান থেকে ধুনো ধূপ একদম হুড়ু হুড়ু করে আমার কাছে চলে গেলো, এবং বাড়িতে কোনো মা আছে, স্ত্রী আছে, সবাই দেখছে। হ্যাঁ, গোটা ঘর ধুনোতে ভরে গেল। আর এই ধুনোর ইয়েটা আমি অনেক জায়গায় পেতাম, যেখানেই যেতাম মনে হতো আমার সঙ্গে কেউ আছে, প্রায় উপস্থিতিটা আমি বুঝতে পারতাম। আমার জেঠুমা ছিলেন পঙ্কজবাসিনী মিত্র, খুব ভালো মানুষ। তিনি মানুষজন দেখলে আপ্যায়নে তার শেষ ছিল না, আর খুব সুন্দর রান্না করতে পারতেন। হ্যাঁ, মানুষকে গল্প করা ইয়ে করা, মানে অদ্ভুত মানুষ ছিলেন। তো আর খুব ভালো মনেরও মানুষ। যাই হোক, তিনি একবার এই ঘরটা মুছতে মুছতে তার কাপড় ছিঁড়ে গিয়েছে, এটার মজার ঘটনা একটু। দিয়ে মনে মনে ভাবছে আমার কাপড় হলো না, কাপড়টা কিনতে হবে। বলছে হঠাৎ দেখছি ওপর থেকে ধুমধাম করে কাপড় পরতে লাগলো আমার গায়ে। হ্যাঁ, 10-15টা কাপড়। বলছে আমি তো ঘর মুছবো কি, ভয়ে ছুটে বেরিয়ে পালিয়ে এলাম। এই ঘটনাগুলো কী যুক্তিতে, কী ব্যাখ্যাতে আমি কীভাবে বলবো? হ্যাঁ, প্রয়োজন ছিল, এটা মনে মনে ভেবেছে। হ্যাঁ, কিন্তু এটা তো বিজ্ঞান বা কোনো যুক্তিতে আমি নিজে বুঝতে পারি না এটা হয় কী করে। হ্যাঁ, কিন্তু ভয়ে ছুটে পালিয়ে গেছে। কিন্তু সেটা কোথায়, কোন ঘরে? এই তো এই ঘরেই। এই ঘরটা মোছামুছি করছে আর ওইটা মনে মনে ভাবছিল। বলছে জানিস হঠাৎ দেখছি আমার গায়ে কাপড় পরতে লাগলো, একদম নতুন সিল করা কাপড়, প্যাকিং করা কাপড়। সত্যি মানে কত কি যে আশ্চর্য আছে, যা হয়তো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে মেলে না। মানে অলৌকিক, আমরা লৌকিক বলবো না অলৌকিক বলবো, এর ব্যাখ্যায় মনে না যাওয়াই ভালো হবে। আমার জেঠু অনাদি কিঙ্কর মিত্র, তিনি আবার অন্য ধরনের মানুষ ছিলেন, একটু শৌখিন ছিলেন, ফুল গাছ লাগানোর শখ ছিল। তো গোলাপ ফুল লাগিয়েছিলেন, অনেক বড় বড় গোলাপ। হ্যাঁ, তো একদিন সকালে উঠে তিনি খুব রাগী মানুষ ছিলেন। একদিন সকালে উঠে দেখছে তার কয়েকটা গোলাপ একদম ভাঙা, মানে রস পড়ছে। কাছে গিয়ে দেখেছে, সে বাড়িতে লাফা ঝাপা আমার গোলাপকে তুললো। হ্যাঁ, তখন তার ফোন ছিল না। কয়েকদিন পর কলকাতা থেকে এক ভক্ত আসতেন, দেবীপ্রসাদ সেন। হ্যাঁ, তিনি খুব উপকৃত হয়েছিলেন এখানে, সে ঘটনাও বলবো। তো তিনি চিঠিতে লিখছেন, অনাদিবাবু আপনার কি ওখান থেকে কোনো ফুল চুরি গিয়েছে? আমার টেবিলে সাঁওতার ফুল আমি বুঝতে পারছি একদম টাটকা এসে পড়ে আছে কলকাতায়। হ্যাঁ, তখন সবাই অবাক আর কি, এখানকার ফুল এখানে কলকাতা। আশ্চর্য। আর তিনি মানে একনিষ্ঠ, খুব অনুরাগী ছিলেন। তার জীবনের ঘটনাটা বলি, তার প্রচণ্ড পেট ব্যথা, কোথাও সারা নেই, কলকাতায় সারা নেই, ডাক্তার দেখিয়ে দিয়ে কোথায় শুনেছিলেন সাঁওতা এরকম। উনি কিন্তু তখন তো রেল লাইন বোলপুর অবধি, বোলপুর থেকে আবার ছোটো লাইন, বোলপুর অবধি নয়, এ পর্যন্ত তখন চলতো। হ্যাঁ, আমোদপুর ছোটো লাইনে ট্রেনে করে এসে কিন্নার নেমেছেন। কিন্নার নেমে, হ্যাঁ, কিন্নার নেমে গরুর গাড়ি করে এসেছে। আসার পরে গ্রামের একটা বাইরে একটা পুকুর, ওইখানে বসে সব চান টান করেছে, করে শিবদাসের নাম স্মরণ করতে করতে আসছে। বলছে আস্তে আস্তে আমার ব্যথা উপশম হয়ে গেল। এসে ঠাকুর কাছে তিনি প্রত্যেক মাসে একবার করে আসতেন ঠাকুমা, নিজের মায়ের মতো একদম, কিরণ শশী মিত্রকে। হ্যাঁ, আমরাও দেখেছি, তার সঙ্গে আমরাও কথা বলেছি। কিরণ শশী মিত্রের নামে তো অনেক কিছু আছে গ্রামে। হ্যাঁ হ্যাঁ, এই একটা দিক, মানে সামাজিক সংস্কারের দিকটাও চিন্তা করতেন তিনি। প্রথম রাস্তা গ্রামের তার উদ্যোগে তৈরি, একটা প্রাইমারি স্কুল নিজে জায়গা দিয়ে যাতে গ্রামের দুস্থ গরিব ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারে তার ব্যবস্থা করে দিয়েছেন। এখনও সেটা কিরণ শশী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হিসেবেই আছে। সেই স্কুল সরকার নেওয়ার আগে পর্যন্ত, হ্যাঁ, পুরো তিনি মাইনেটাও তিনি দিতেন। একটা গার্লস স্কুল করেছিলেন, সেটা ঘটনাক্রমে অন্য জায়গায় চলে যায়। তো তারা বলতেন জানিস তো ঠাকুমা ঝড় ঝড় হতো তখন আমাদেরকে ধামাই করে লুচি মিষ্টি স্কুলে পাঠিয়ে দিত আমরা যাতে খেতে পাই।
বলছে এরকম দিন গিয়েছে। আর কোনো মানুষ এলে ঠাকুমা তাকে না খেয়ে যেতে দিত না। এখানে হয়তো দিনে সারাদিনে 500 টাকা করে লোক খেয়েছে। হ্যাঁ, একটা জায়গায় পাতা পড়ে পড়ে পাহাড়ের আকার নিয়ে নিয়েছিল। হ্যাঁ, গরিব মানুষ হলে ঠাকুমা সে বাড়ি যাবে, যাওয়ার সময় তাকে কী দেবো, চাল ডাল যা পেতো বেঁধে বস্তায় করে আবার দিয়ে দিত। অথচ কিরণ শশী মানে যখন শিবদাস যখন মারা যান তখন তার আর্থিক খুবই দৈনন্দিন, হ্যাঁ 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 হ্যাঁ, সেই অবস্থায় তিনি চলে যান, কিন্তু মানে বিনা চিকিৎসায় মারা যান শিবদাস, এবং তারপরেই সেই শিবদাসই আবার তাকে ঘুরিয়ে দেয় সব। আর ঠাকুমার প্রচুর দান ধ্যান ছিল মানুষের উপরে। এখানেই আছে অনেক মানুষ, হয়তো এখানে বাড়ি নয়, দেখা যাবে তারা অন্য জায়গায় বাড়ি, বানে তাদের বাড়ি ভেসে গেছে, ঠাকুমা নিয়ে এসে তাদের ঘর করে বসতে দিয়েছে। এখনও তারা আছে, বংশ পরম্পরায় তার বাস করছে, এরকম আছে। এখানে জমি জায়গা দিয়ে তারা আছে। প্রত্যেক বাড়ি আমি পোস্টটা প্রথমে দিয়ে, কালীতলায় প্রথমে দিয়ে তারপরে আমি ওই আমার মাটির বাড়ি ওই দিকে যেতাম। তো দিয়ে সেদিনকে আমি বললো কি যে ওই ওখানে আগে দিয়ে আসি, তারপর পৌষ মাসে এখানে দেবো শিবদাসী কালীতলাতে। আমাকে মনে হচ্ছে কেউ যেন কাপড় ধরে টানছে। আমার তখন দিয়ে দেখছি, পিছন ফিরে তাকিয়ে দেখছি কেউ নেই। আবার কিছুটা যাওয়ার পরে পেছন ফিরে টানছে। তখন আমি মনে পড়লো যে আমি কালীতলা পেরিয়ে দিয়ে চলে এলাম, আমি তো পোষ সাগলতে পারলাম না, পোষটা দিয়ে আসি তারপর আমি আসবো। ছোটো ছেলের যখন বাচ্চাটা মারা যায় তার আগের দিন আমি রাত্রেবেলাতে দেখছি, স্বপ্ন দেখছি যে ঠাকুমা এখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাটা কোলে নিয়ে আমার ঘরের ভেতর দিয়ে ঢুকে গেল। একটা বাচ্চা নিয়ে, কোন বাচ্চা জানি না, বাচ্চাটাকে নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। দিয়ে তারপরে বাচ্চাটা মারা গেল, জানি না কি আছে। তবে আমার এখনও বাড়িতে গেলে, ওই ভিতর বাড়িতে গেলে মনে হয় যেন একটা কিছু আছে এরকম, মানে এখনো অস্তিত্ব টের পাওয়া যায়। অস্তিত্বটা টের পাওয়া যায়। বছর হয়ে গেল তাও বাড়ি ছেড়ে এসে যায় না না, এখনো আমার মনে হয় মানে আমার ঘরে অস্তিত্ব, মানে অস্থিটা আছে, একটা পিতলের ঘটে রাখা আছে। আমি প্রতিদিন ফুল জল মিষ্টি দিই ঠাকুরকে। এখন আমার যখন আসি কালীতলা থেকে মনে হয় যেন গাটা একটু ভারী হয়ে এলো। তারপরে উদয় আমার শ্বশুরবাড়িতে ভিতর বাড়িতে গেলে ওই তখন ওই শিবদাসের ওখানে গেলেই মনে হয় যেন একটা কীরকম একটা মনে হয়। আমি তো দেখিনি, আমাদের তখন যখন আমার যখন বিয়ে হয় তখন তো ঠাকুমা মারা গিয়েছেন, কিন্তু অস্তিত্বটা বুঝতে পারি, অস্তিত্বটা বুঝতে পারি। মানে আমরা ঠাকুমাকে দেখিনি বা ডাক হওয়া ওইগুলো আমি কোনোদিন দেখিনি, কিন্তু বুঝতে পারা যায়। এখনও আছে ঠাকুর, এখনও আছে, এখনও বুঝতে পারি। ঠাকুর আমাদের সবসময় ভালো করে। আর আমার অসুখটার আগে আমি ঠাকুমাকে দিয়েছি, দেখেছিলাম, তখন অসুস্থ যখন হলাম ওখানে, তখন একদিন স্বপ্ন দেখলাম। কী স্বপ্ন দেখলাম, আমাকে একটু একটু সাদা মতো কাপড় পরে একদম ভদ্র একজন বয়স্ক মহিলা। এবার সেটা কে জানি না। তখন আমার স্বামী বললো যে দেখো তোমার শরীরটা ভালো হয়ে যাবে। তো হলেও তাই, ফিরে এলাম। যাই হোক, মরা মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, এটাও হবে। আর একবার আমাদের কোঅপারেটিভ নিয়ে খুব গণ্ডগোল হয়েছিল। তখন আমার স্বামী আর দুটো লোক ওইখানে বসে, মাটির বাড়ির ওইখানে বসেছিল। তখন দেখছে একটা সাদা কাপড় পরে, মানে আমাদের ভিতর বাড়ির ওইখান থেকে বেরিয়ে আমার ঘরে ঢুকে পড়লো। তখন বললো যে দেখো, তখন খুব ঝঞ্ঝাট চলছিল কোঅপারেটিভ নিয়ে। তখন বললো কি যে তাহলে দেখো এবার মিটে যাবে, ঠাকুমা যখন এসেছে আমার ঘরে ঢুকেছে, কোনো বিপদ, তবে বিপদ আপদে ঠাকুমাকে দেখা যায়, কোনো বিপদ এখনো সত্যি তা এখনো আমার গা ভারী হয়ে উঠছে বলতে বলতে। কারণ আমার অসুস্থ যেদিন যাব কলকাতা, তার আগের দিন আমি ঠাকুমাকে দেখলাম। এখানে একটা বাগান আছে, দেখাবো এরপরে আমি। হ্যাঁ, তো সেই বাগানে প্রায় 1 মাস ধরে মেলা হয়েছে। রাখাল সিং, যিনি নট্যশেখর ছিলেন, আমাদের একটা শখের যাত্রা দল ছিল বাবা জ্যাঠাদের। তো রাখাল সিং এসেছিলেন এখানে যাত্রা করার জন্য। রাখাল সিং পর্যন্ত এখানে চান্স পায়নি, এত ভালো উন্নত মানের ছিল। কিরণ অপেরা নাম ছিল, ঠাকুমের নাম দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর যার কথা না বললেই হবে না, এইখানে আমাদের একটা আটন আছে, এটাও আমার কালী মায়ের আটন, খুব জাগ্রত। হ্যাঁ, আমরা সেইভাবে হয়তো করতে পারি নাই, কিন্তু প্রচুর মানুষ এখানে উপকৃত হয়। হ্যাঁ, এটা 27 না, এটা পাষাণ মূর্তি। তবে 27শে বৈশাখ আমার ঠাকুরই করিয়েছে, আমি বলবো না। এখানে মৎসব আর রাতে নাম গান সারাদিন রাত প্রত্যেক বছরই করি। ও মায়ের মানে অসীম ক্ষমতা ছিল, বুঝলেন তো। হ্যাঁ, কিন্তু আমরা তখন ছোট অবস্থায় দেখেছি, যাই দেখেছি, মানে সে আবার কল্পনার অতীত। আপনি যে কোনো সমস্যায় এসেছেন, ও আপনার
ঢোকার সঙ্গে সঙ্গে আপনি কিছু না বলার আগে আপনাকে বলে দিত যে তুমি এই সমস্যায় এসেছো, হ্যাঁ, যে সমস্যায় তুমি এসেছো। আর যে ধরুন এমন কোনো লোক যদি খুব দুর্বল অবস্থায় এসেছে, তাকে হয়তো এমনই দিয়েছে, সে সঙ্গে সঙ্গে সে হাঁটা অবস্থাতেই সে বাড়ি গেছে, এরকম তার মহিমা ছিল। মানে এক জায়গায় হয়তো কোথাও খুব অবস্থা খারাপ ছিল, মাটি কাটতে গিয়েছিলো, নিয়ে বায়ু বাতাস পেয়েছিল, আমরা বুঝতে পারি নাই, নিয়ে ডাক্তার শেষ করে আমার আর্থিক অবস্থা শেষ হয়ে গেল। অবশেষে মা তখন বলে সব জায়গায় দেখিয়ে এলাম, চ একবার শিবদাসিনীর কাছে যা। শিবদাসিনীর কাছে গেলাম, নিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। তখন আপনার কলকাতা বর্ধমান থেকে গাড়ি এসে লাইন মা তখন ছোট অবস্থায় ঘুমিয়ে গেছে, মানে আকাশ সালে সবাই ডাক হয়ে গেছে। নিয়ে যে ডাক পরিচালনা করে সে বলছে শেষ হয়ে গেলে গুটিয়ে দেন। মা বলছে না, আমার দাগে একটা বৌমা বলে আছে, আকাশ সালে ঘুমিয়ে গেছে, সে তাকে তুই ডেকে নিয়ে আয়। হ্যাঁ, সেই অবস্থায় আমার বাবাকে তুলে নিয়ে এলে, বলছে বাবা তুই এলি, অবশেষে সমস্ত সম্পত্তি ঘুচিয়ে দিয়ে শেষ করে আমার কাছে বাড়ির কাছে আসতে পারলি না। বলছে বাবা আমি তো বুঝতে পারি নাই, তা এমনই একটা যা মন্ত্র যা দিল, তা বাবা সেই অবস্থাতেই যেন নিজের জাগ্রত অবস্থায় উঠে নিজেই বাড়ি হইলো, এবং ওকে আমার বাবাকে কোলে করে নিয়ে যেতে হয়েছিল। সেই অবস্থাতেই আমার বাবা হেঁটে চলে এলো। সেই থেকে এরকম তার মহিমা ছিল। হ্যাঁ, আপনারা এখানে মানে গ্রামের প্রত্যেকেই কেউ না কেউ উপকার পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই যার যা সমস্যা পেয়েছি, সাংঘাতিক উপকার পেয়েছি। এমনকি এখনো আপনি প্রায় দিন না হলে হয়তো সপ্তাহে হয়তো 20-25 জন আছে, এখন আছে। তাদের দৃঢ় বিশ্বাস যে আমার এখানে গেলে আমার ভালো হবেই। হ্যাঁ, নিশ্চয়ই তাদের সমস্যার সমাধান হয়, নাহলে তারা আসবে কেন বলুন। হ্যাঁ, 1975 খ্রিস্টাব্দের 11ই মে সংসার জীবনের সমস্ত মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যান কিরণ শশী দেবী, রেখে যান তার অসংখ্য ভক্তদের, এবং আজও বহু মানুষের সমাগম হয় এই মিত্র পরিবারে অর্থাৎ শিবদাস আশ্রমে।